ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আজকে আমাদের যে মডার্ন হিস্ট্রির যে ক্লাস চলছে তার আজকে পর্ব হচ্ছে সিপাহী বিদ্রোহ। তো তার আগে তোমরা যারা নতুন আছো তাদেরকে বলবো আমাদের ইউটিউব চ্যানেল আইকে স্টাডি ইউটিউব চ্যানেল, তোমরা যারা নতুন আছো তারা একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। তোমাদের এই লাইক কমেন্টই আমাদেরকে আরও পড়াতে উৎসাহিত জাগাবে। তো আজকের এই পর্ব, আজকে যে আমাদের ক্লাস সিপাহী বিদ্রোহ, সেটা আজকে শুরু করব। তো তোমাদের জানাবো যে এই যে সিপাহী বিদ্রোহ, এই সিপাহী বিদ্রোহটা ভারতবর্ষের বুকে হয়েছিল 1857 সালে। মানে তখন তোমরা ভালোভাবে বুঝতে পারছো যে 1857 মানে যে ব্রিটিশ যে পিরিয়ড, ব্রিটিশ যে যুগ, সেই যুগটা কিন্তু ভারতবর্ষে চলছে, খুব ভালোভাবেই চলছে। তো যে একটা বিদ্রোহ বা একটা আন্দোলন কোনো একটা বিশেষ কারণ বা একটা প্রধান কারণের মাধ্যমে কিন্তু হয়ে থাকে না। একটা বিদ্রোহ এবং কারণের পিছনে অনেকগুলো কারণ থেকে থাকে। সেটা হয় রাজনৈতিক, অর্থনৈতিক এবং প্রশাসনিক। বিভিন্ন কারণের মাধ্যমে যখন কোনো জনগণ যখন কোণঠাসা হয়ে পড়ে, তারই বহিঃপ্রকাশ ঘটে এই বিদ্রোহ বা আন্দোলনের মাধ্যমে। তো যদি আমরা দেখি যে সিপাহী বিদ্রোহের কারণ কী ছিল, তাহলে যদি আমরা রাজনৈতিক দিক দেখি তাহলে দেখা যাবে কি যে ভারতবর্ষের বুকে ব্রিটিশরা যখন শাসন করছে তখন তাদের বিভিন্ন অত্যাচারী, বিভিন্ন স্বৈরাচারী, বিভিন্ন আইন কানুন তারা কিন্তু ভারতবর্ষে পাশ করছে। যেমন আমরা দেখেছি অধীনতামূলক মিত্রতার নীতি। লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতার নীতি আনেন। সেই নীতিটি কি? সেই নীতিটা এমন একটা নীতি যে সেই নীতির মাধ্যমে কোন একটা রাজ্যকে ব্রিটিশদের একজন দূত রাখা হতো। সেই রাজ্যকে বলা হতো যে তাদের সুরক্ষা আমরা দিব, তার পরিবর্তে সেই রাজ্যে ব্রিটিশদের থাকবে সৈন্য এবং ব্রিটিশদের থাকবে একজন দূত, তাকে করা হবে সেনাপতি। মানে ইনডাইরেক্টলি সেই রাজ্যকে দখল করা। তারপর আর একটি কি? সত্ত্ব বিলোপ নীতি। মানে কোনো রাজার যদি সন্তান না হয় তাহলে কিন্তু সেই রাজ্যের রাজা কোনো দত্তক পুত্রের হাতে সেই রাজ্যকে চালাতে পারবে না। তাহলে সেই রাজাদের যখন নিজেদের সন্তান যখন থাকছে না, তখন তারা কি করছে? দত্তক পুত্র নিতে পারছে না। তাদের কাছে এই নিয়মগুলো তাদের কাছে একটা অত্যাচারী এবং খারাপ নিয়ম মনে হচ্ছে। তখন দেশের যারা রাজা থাকছে তাদের জন্য কি মনে হচ্ছে? যে এই নিয়মটা খারাপ। এটা একটা রাজনৈতিক কারণ। তারপরে যদি প্রশাসনিক দিক দেখি, প্রশাসনিক দিক দিয়ে দেখা যায় যে ভারতবর্ষের যারা শিক্ষিত সমাজ, চাকরির দিক দিয়ে দেখা যেত কি যে ব্রিটিশ যারা শিক্ষিত হতো তাদের তুলনায় ভারতীয়রা পিছিয়ে থাকতো চাকরি বাকরির দিক দিয়ে। সেটা মাইনের দিক দিয়ে হোক, র্যাঙ্কের দিক দিয়ে হোক, যে কোনো দিক দিয়ে ভারতীয়রা একটা অবহেলিত অবস্থানে থাকতো চাকরির দিক দিয়ে। এটা একটা প্রশাসনিক দিক। এবং যদি আমরা এই বিদ্রোহের ধর্মীয় কারণ দেখতে চাই, তাহলে একটা প্রধান ধর্মীয় কারণ এর মধ্যে যেগুলো পড়ে সেগুলো হচ্ছে, আমরা জানি লর্ড বেন্টিং একটা আইন পাশ করেছিল, সেটা হচ্ছে সতীদাহ প্রথা। মানে সেটা সেই সময়ে হিন্দুদের কাছে, হিন্দু সমাজের কাছে একটা ভালো নিয়ম ছিল। একটা স্বামী মারা গেলে সতীকে পুড়িয়ে দেওয়া হতো। এটা কিন্তু ধর্মীয় একটা নিয়ম ছিল। মানে কি যে স্বামী মারা গেলে স্ত্রীকে জীবন্ত অবস্থায় পুড়িয়ে দেওয়া হবে, তখন কিন্তু তাদের ধর্মীয় বিশ্বাস। কিন্তু ব্রিটিশরা তারা তো বুঝতে শিখলো যে এই নিয়মটা খারাপ, তারা তো সেটা বন্ধ করলো। কিন্তু ভারতীয় হিন্দু সমাজরা কি বুঝলো? যে ব্রিটিশরা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনছে। এইরকম অনেক 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 কারণের মাধ্যমে যখন ভারতীয় সমাজ অত্যাচারিত হতে থাকলো, তার মধ্যে একটা ঘটনা ঘটে গেল। সেই ঘটনাটা কি? সেই ঘটনাটা হচ্ছে, এতগুলো কারণ যখন ভারতীয় সমাজের মানুষের উপর যখন ব্রিটিশদের থেকে আসতে শুরু করলো, তখন তার মধ্যে একটা ঘটনা ঘটে গেল। তখন ব্রিটিশরা ভারতবর্ষের বুকে একটা নতুন রাইফেল নিয়ে আসলো। সেই রাইফেলের নাম কি? এনফিল্ড রাইফেল। তখন এই রাইফেলকে কেন্দ্র করে এই রাইফেলের একটা নিয়ম ছিল। এই রাইফেলের নিয়মটা হচ্ছে, এই রাইফেলে যে রাউন্ডটা ঢুকানো হতো, সেই কার্তুজটা ঢুকানো হতো, সেই কার্তুজটাকে দাঁত দিয়ে ছিঁড়ে বের করে এই রাইফেলে ঢুকানো হতো। তো রাইফেলে যখন ঢুকানো হতো তখন একটা গুজব রটে যায় যে এই যে কার্তুজটা দাঁত দিয়ে যেটা সেরা হচ্ছে, সেটা এই গুজব রটে সেটা গরু এবং শুকুরের চর্বি দিয়ে তৈরি।
তো অবভিয়াসলি আমরা জানি কি যে শুকুর মুসলিম সমাজের কাছে একটা পাপের বস্তু, এবং হিন্দু সমাজের কাছে গরু একটা পাপের জিনিস, এগুলো খাওয়া নিষিদ্ধ। তখন হিন্দু এবং মুসলিম এই সমাজের মানুষেরা কি করবে, এই সমাজের সিপাহীরা কি করবে, এই নিয়মটাকে মেনে নিতে চাইবে না। তো এই রাইফেলটাকে ব্যবহার করতে অস্বীকার করলো সিপাহীরা, হিন্দু এবং মুসলিম সিপাহীরা। তো সেই যে অস্বীকার করলো, সেই ঘটনাটা প্রথম যেখানে ঘটে সেটা হচ্ছে সেটা হচ্ছে 19 নম্বর ব্যাটালিয়ান। কত নম্বর ব্যাটালিয়ান? 19 নম্বর ব্যাটালিয়ান বহরমপুর বা বহরমপুর নামক জায়গায় একটা 19 নম্বর ব্যাটালিয়ানের সৈন্যরা প্রথম বলল যে আমরা এনফিল্ড রাইফেলের যে কার্তুজ যেটা ব্যবহার করা হয় সেটা আমরা ব্যবহার করব না। তারা প্রথম আন্দোলন শুরু করলো। তখন ব্রিটিশরা দেখছে এখন তো আমাদের ঠেকানো প্রয়োজন, না ঠেকালে তো এই আন্দোলনটা আরো বড় রূপ ধারণ করতে পারে। তখন ব্রিটিশরা কি করলো, এই 19 নম্বর ব্যাটালিয়ান, বহরমপুরের এই 19 নম্বর ব্যাটালিয়ানটাকে তারা ভেঙে দিল। কিন্তু এই ঘটনা তো চুপ থাকার নয়, এই ঘটনা তো ছড়িয়ে পড়বে, এটাকে আটকে থাকলো। এই ঘটনাটা খুব শীঘ্রই ভারতবর্ষে ছড়িয়ে গেল। যখন ছড়িয়ে গেল, এর পরের ঘটনাটায় আবার একটা বড় ঘটনা ঘটে গেল। কোথায়? এই কার্তুজকে ব্যবহার করা কেন্দ্র করে 34 নম্বর ব্যাটালিয়ান, কত নম্বর? 34 নম্বর ব্যাটালিয়ান ব্যারাকপুরের 34 নম্বর ব্যাটালিয়ানে একটা ঘটনা ঘটে গেল। সেখানে একজন সিপাহী, তার নাম হচ্ছে মঙ্গল পাণ্ডে। তিনি কি করলেন? তিনি তো এক রাজপুত ছিলেন, রাজপুত ব্রাহ্মণ। ধর্মীয় দিক দিয়ে তিনি একদম খুব প্রবল এবং কঠিনভাবে মানতেন। এই মঙ্গল পাণ্ডে কি করলো, সে বলল যে আমরা এই কার্তুজ ব্যবহার করব না। সে কি করলো, ওই ব্যাটালিয়ানের দুজন অফিসার, সেটা হচ্ছে হেরাস এবং বাঘকে গুলি করে হত্যা করলো। তার একটা ভালো প্রশ্ন যে হেরাস ও বাঘ এই দুই অফিসারকে গুলি করে হত্যা করলো কে? মঙ্গল পাণ্ডে। কতই? 29শে মার্চ 1857। ব্যাস, ঘটনাটা একটা বড় ঘটনার রূপ ধারণ করলো। তাহলে আমাদের এখান থেকেই প্রশ্ন তৈরি হবে যে 34 নম্বর ব্যাটালিয়ান ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডে 29শে মার্চ 1857 হেরাস ও বাঘ এই দুই অফিসারকে গুলি করে হত্যা করে দিল। তারপরে মঙ্গল পাণ্ডেকে গ্রেপ্তার করা হলো, তার ফাঁসির সাজা শোনানো হলো 8 এপ্রিল। কত এপ্রিল? 8 এপ্রিল তার ফাঁসি হয়ে গেল। মঙ্গল পাণ্ডের ফাঁসি হয়ে গেল 8 এপ্রিল। মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দিয়ে কি আন্দোলনকে ঠেকানো গেল? ঠেকানো গেল না। তারপরে কি হলো? এই যে ঘটনা, এই ঘটনাটা এই মঙ্গল পাণ্ডের মাধ্যমে আরো এক বড় রূপ ধারণ করলো, দিয়ে পুরো ভারতবর্ষে ছড়িয়ে গেল। এরপরে যেখানে ঘটনা, আবার একটা বড় ঘটনা ঘটে গেল। সেটা কি? মিরাটে একটা 90 জন সিপাহী, কতজন? 90 জন সিপাহীর একটা ব্যাটালিয়ান। সেখানে এই 90 জন সিপাহীরা আন্দোলন শুরু করলো যে আমরা এনফিল্ড রাইফেলের কার্তুজ আমরা ব্যবহার করব না। 90 জন সিপাহী, এরা তো সংখ্যায় কম না, এরা এই কার্তুজ ব্যবহার করবে না। তখন ব্রিটিশরা তো চিন্তায় পড়ে গেল যে দুটো ঘটনাকে আমরা সামাল দিলাম, আবার একটি ঘটনা কিভাবে সামাল দিব। তখন সেই তারিখটা ছিল 10ই মে 1857। 10ই মে 1857 90 জন সিপাহী কোথায়? মিরাটে এরা আন্দোলন শুরু করলো। তখন ব্রিটিশরা কি করলো? এই 90 জনকে গ্রেপ্তার করলো। গ্রেপ্তার করে এবার 90 জন তো দোষী হতে পারে না, নির্দোষ তো কেউ থাকতে পারে। তখন বিচারে বলা হলো এই 90 জনের মধ্যে 85 জন দোষী, এদের যাবজ্জীবনের সাজা শোনানো হলো। এইবার 5 জনকে নির্দোষ প্রমাণ করা হলো। 5 জন নির্দোষ, 85 জন দোষী। এরপরে এই সিপাহীরা কি করলো যে 85 জন দোষী
5 জন নির্দোষ, যাবজ্জীবন সাজা। এরা কি করলো, এরা এই 5 জন নিয়ে এই ঘটনাটা আরও সব সিপাহীদের মধ্যে ছড়িয়ে গেল এই ঘটনা। তখন সব সিপাহীরা মিলে কি করলো, যে জেলখানায় তাদের যাবজ্জীবনের সাজা শোনানো হলো, সেই জেলখানাকে তারা অ্যাটাক করলো। অ্যাটাক করে তাদের মুক্তি করে তারা দিল্লির উদ্দেশ্যে রওনা হলো। তখন দিল্লিতে যে শাসক ছিলেন সেটা হচ্ছে শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। মুঘল সাম্রাজ্য কিন্তু তখনও টিপটিপ করে জ্বলছিল, টিপটিপ করে তখনও কিন্তু জ্বলছিল মুঘল সাম্রাজ্য। সেই মুঘল সাম্রাজ্যের তখন সম্রাট ছিলেন বাহাদুর শাহ। তখন ভারতবর্ষে মুঘল সম্রাট বাহাদুর শাহ। সেই সিপাহীরা গিয়ে তখন তারা চাইলো যে ভারতবর্ষের সিংহাসনে তখন মুঘল সম্রাটকে বসাবে, তাহলে এই মুঘল সম্রাটকে বসাবে। তখন এদের সঙ্গে কিছু কিছু প্রাদেশিক কিছু কিছু রাজ্য ছিল, তারা এই আন্দোলনের সঙ্গে যোগ দিয়ে দিল। যেমন হচ্ছে ঝাঁসির হচ্ছে লক্ষ্মীবাই। কারণ সে কেন সাথ দিল, কারণ তার হচ্ছে পুত্র হচ্ছিল না। তাহলে পুত্র না হলে সে দত্তক পুত্রও রাখতে পারছে না, কারণ সত্যবিলোপ নীতি ইতিমধ্যে ব্রিটিশরা নিয়ে এসেছে। তাই ঝাঁসির রানী লক্ষ্মীবাইও কি করলো, এই আন্দোলনে যোগ দিয়ে দিল। তো এরপরে দেখব, এর পরের পেজ হচ্ছে লিডার। তো এই যে একটা আলোচনা, এত বড় একটা গল্প বললাম, সেই গল্পের মাধ্যমে তো আমাদের কিছু কিছু প্রশ্ন তো পড়তে হবে। কীরকম প্রশ্ন আসতে পারে, কীরকম কি সেটা তো জানতে হবে। তো একটা বড় বড় প্রশ্ন, যেখান থেকে প্রশ্ন আসে মানে একদম কনফার্ম আসবে, সেই একটা পয়েন্ট হচ্ছে লিডার। সেই লিডারদের মধ্যে লিডার থেকে প্রশ্ন আসবেই, এটা একটা ইম্পর্টেন্ট। লিডার হচ্ছে দিল্লি থেকে নেতৃত্ব কে দিয়েছিলেন, দিল্লি থেকে দিয়েছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। ও সেনাপতি বগত খান। সেনাপতি বগত খান কথাটা এই কারণে যে দ্বিতীয় বাহাদুর শাহের বয়স তখন 60, মানে বৃদ্ধ। তখন এই বয়সে তোর ব্রিটিশদের বিরুদ্ধে লড়ার ক্ষমতা নাই। সেই জন্য তার হয়ে তার সেনাপতি বগত খান সে কিন্তু বাহাদুর শাহের হয়ে লড়েছিল। তাহলে এখন যদি প্রশ্ন আসে যে দিল্লিতে এই সিপাহী বিদ্রোহের নেতা কে ছিল, বগত খান কিন্তু হবে না, কারণ রাজার ক্রেডিটটা কিন্তু সবার আগে। সেই জন্য যদি লিডার হয় দিল্লিতে তাহলে হবে বাহাদুর শাহ। তারপরে 2 হচ্ছে লখনৌতে ছিলেন বেগম হজরত মহল। এই বেগম হজরত মহল কি কারণে এই আন্দোলনে যোগ দিয়েছিল, কারণ বেগম হজরত মহলের সন্তান হচ্ছিল না। এবারে এও দত্তক পুত্র রাখতে পারছে না, আর দত্তক পুত্র না রাখলে সত্যবিলোপ নীতি অনুযায়ী বেগম হজরত মহলের লখনৌ কার আন্ডারে চলে যাবে, ব্রিটিশদের আন্ডারে চলে যাবে। তাই বেগম হজরত মহল কি করলো, আন্দোলন শুরু করলো, এই বিদ্রোহ শুরু করলো। কার বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে। তো কিন্তু জিততে কি পারলো না। লাস্টে কোথায় পালালো, নেপালে পালিয়ে প্রাণে বাঁচলো। কোথায় পালালো, গো টু নেপাল। তারপর 3 নাম্বার কানপুরে কে নেতৃত্ব দিয়েছিলেন, নানা সাহেব ও তাতিয়া টোপি। এখানে তাতিয়া টোপি কিন্তু নানা সাহেবের সেনাপতি ছিল। কিন্তু নানা সাহেব কানপুর থেকে কেন এই আন্দোলন শুরু করলো, কারণ নানা সাহেবের পিতা
এই কানপুরের যখন রাজা ছিলেন তখন ব্রিটিশদের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়। তখন ব্রিটিশরা দাবি করেছিল যে যে পরাজিত হলো ঠিকই, কিন্তু তাদের একটা ভাতা সিস্টেম করেছিল। কিন্তু এই নানা সাহেবের সময় ব্রিটিশরা সেই ভাতাটা দেওয়া বন্ধ করে দেয়। সেই পেনশনটা আবার আদায় করার জন্যই নানা সাহেব কিন্তু পুনরায় সে আন্দোলন শুরু করেছিল, এবং তাতিয়া টোপি ছিল নানা সাহেবের সেনাপতি। তার নম্বর হচ্ছে ঝাঁসি। ঝাঁসি থেকে নেতৃত্ব দিয়েছিলেন লক্ষ্মীবাই। ভারতের একজন গুরুত্বপূর্ণ নারী, যে প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলন শুরু করেছিল, যেটা ভারতবর্ষকে স্বাধীনতার জন্য মেয়েদের হয়ে একটা ভালো দিশা কিন্তু দেখিয়েছিল, এই ঝাঁসির রানী লক্ষ্মীবাই। এই ঝাঁসির থেকেই কিন্তু আমরা লাস্টে দেখেছি কি, যে নেতাজি সুভাষচন্দ্র বোস যে আজাদ হিন্দ ফৌজের একটা দল তৈরি করেছিল, তার নাম ছিল ঝাঁসি ব্রিগেড, দিয়েছিল কিনা? তো ঝাঁসি ব্রিগেড, এই লক্ষ্মীবাহ। কিন্তু প্রশ্নটা এখানে যে লক্ষ্মীবাহ ঝাঁসি থেকে কেন আন্দোলন শুরু করেছিল? কারণ লক্ষ্মীবাহ তারও কিন্তু কোনো সন্তান হচ্ছিল না। ওই একই সত্যবিলোপ নীতি, কোনো দত্তক পুত্র রাখতে পারবে না। আর যদি কোনো পুত্র না রাখতে পারে কি হবে? সে রাজ্যটা ইনডাইরেক্টলি কাদের আন্ডারে চলে যাবে? ব্রিটিশদের আন্ডারে। তাই লক্ষ্মীবাহ কিন্তু আন্দোলন শুরু করেছিল। এই লক্ষ্মীবাহ শেষে কি হয়? যুদ্ধক্ষেত্রে মারা যায়। কি করতে হয়? যুদ্ধক্ষেত্রে মারা যায়। তাহলে আমরা 4 জন পড়লাম। আর একজন ছিল, সেটা হচ্ছে বিহার। এই বিহার থেকে নেতৃত্ব দিয়েছিলেন কুনওয়ার সিং। এখান থেকে প্রশ্ন আসে, আমরা দেখেছি ডাব্লিউপির মেনে এখান থেকে একটা প্রশ্ন হয়েছিল। এই প্রশ্নটা এসেছিল কানপুর থেকে নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব। এটা ডাব্লিউপি কোয়েশ্চেন আমরা দেখেছি। তো এই যে এই 5টা আমরা সিলেক্ট করেছি, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আসেই এবং বিভিন্ন জায়গায় আসবে। এখান থেকে 1 নম্বর, যদি সিপাহী বিদ্রোহ থেকে প্রশ্ন আসে তাহলে এখান থেকে প্রশ্ন আসবে, আর প্রশ্ন যদি আসে তাহলে এই কয়েকটা পড়লেই কিন্তু এখান থেকে চলে আসবে। লিডার্স ফিউচার মানে যে নেতৃত্বরা, যারা এই আন্দোলন, এই বিদ্রোহ, সিপাহী বিদ্রোহের যারা নেতৃত্ব দিয়েছিল, তাদের ভবিষ্যৎ কি হয়েছিল। যদি আমরা বাহাদুর শাহ দেখি, যদি আমরা বাহাদুর শাহকে দেখি, বাহাদুর শাহ, দিল্লির বাহাদুর শাহ, তাকে কি করা হয়? তাকে ব্রিটিশরা রেঙ্গুনে নির্বাসন পাঠায়। সেখানে রেঙ্গুনে নির্বাসন করায়। সেখানে সে বৃদ্ধ অবস্থা, সে বৃদ্ধ বয়সের কবলে সে মারা যায়। বৃদ্ধ হয়ে মারা যায়। বৃদ্ধ হয়ে মারা যায়। কোথায় মারা যায়? রেঙ্গুনে মারা যায়, রেঙ্গুনে। আর এবং তার ছেলেদের গুলি করে মারা হয়। তার ছেলেদের গুলি করা হয়, গুলি করা হয়। আর একজন লিডার, সেটা আমরা পড়তে পড়তে জানলাম, সেটা হচ্ছে লক্ষ্মীবাই। লক্ষ্মীবাই, তার কি হয়? যুদ্ধক্ষেত্রে মারা যায়। যুদ্ধক্ষেত্রে মারা যায়। তিন নম্বর পড়লাম কি? হজরত মহল। কোথায় পালায়? নেপাল। নেপালে পালিয়ে বাঁচে। তো এই হচ্ছে আমাদের ভবিষ্যৎ, কোন নেতা কিভাবে মারা যায়। তো এখানে আরেকটা প্রশ্ন যেটা আসে, সেটা হচ্ছে নানা সাহেব। নানা সাহেব হচ্ছে ছদ্মনাম, কিন্তু নানা সাহেবের আসল নাম হচ্ছে ধন্দুপন্ত গোবিন্দ। ধন্দুপন্ত গোবিন্দ, এটা কিন্তু নানা সাহেবের আসল নাম। এটাও কিন্তু পরীক্ষায়, অনেক পরীক্ষা আসে। নানা সাহেবের আসল নাম হচ্ছে
ধুন্দুপন্ত গোবিন্দ। কিন্তু এই যে একটা আন্দোলন, এই আন্দোলনের সময় আর একটা প্রশ্ন যেটা আসে যে ব্রিটেনের তখন প্রধানমন্ত্রী কে ছিলেন, এই প্রশ্নটা কিন্তু আসে যে পিএম কে ছিলেন। পিএম, ব্রিটেনের পিএম ছিলেন তখন পামস্টেন। এইটা কিন্তু জেনে রাখবে, অনেক সময় যখন প্রশ্ন অনেক গভীর থেকে হয় তখন এই প্রশ্নটাও আসে যে এই বিদ্রোহ চলাকালীন ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন, পামস্টেন। এখন আরো কিছু কিছু প্রশ্ন দেখা যাচ্ছে যে যখন প্রশ্ন একটু কঠিন হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি ব্রিটিশ প্রতিরোধ। এই যে আন্দোলনটা হলো, এবার কোথায় কোন ব্রিটিশরা এই আন্দোলনটাকে প্রতিরোধ করে। দিল্লিতে যে আন্দোলন করলো সেখানে কোন ব্রিটিশ সেটাকে প্রতিরোধ করলো, বিহারে কে প্রতিরোধ করলো, ঝাঁসিতে কে প্রতিরোধ করলো, এইটা কিন্তু এখন দেখছি কিছু পরীক্ষাতে কিন্তু এসে থাকছে। এই যে ব্রিটিশ প্রতিরোধ, তো কোথায় কে কোন ব্রিটিশ এই বিদ্রোহকে প্রতিরোধ করেছিল। তো দিল্লিতে যে করেছিল, যখন প্রশ্ন অনেক গভীরে আসবে তখন কিন্তু এইগুলো কিন্তু বর্তমানে আসছে। তো দিল্লিতে হচ্ছে জন নিকলসন। তারপরে লখনৌতে স্যার কলিন ক্যাম্পবেল। কানপুরে যে ব্রিটিশ এই আন্দোলনটা প্রতিরোধ করেছিল, ক্যাম্পবেল এবং স্যার হুইলার। এই দুইজন কিন্তু কানপুর থেকে এই দুজন কিন্তু দায়িত্ব ছিল এই সিপাহী বিদ্রোহকে প্রতিরোধ করার। ঝাঁসিতে কে ছিল? ঝাঁসিতে যিনি ছিলেন তিনি হচ্ছেন স্যার হিউ রোজ। তো এই আন্দোলনের সময় ব্রিটিশরা ভারতবর্ষে এতটা হুমকির মুখে পড়েছিল যে ব্রিটিশদের একটা আপৎকালীন যে কার্যালয় সেটা পর্যন্ত ব্রিটিশদের কিন্তু চেঞ্জ করতে হয়েছিল। সে আপৎকালীন ব্রিটিশ কার্যালয়টা কোথায় ছিল না, এলাহাবাদ। এই প্রশ্নটা কিন্তু একটা গভীর প্রশ্ন যে 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় ভারতবর্ষে ব্রিটিশদের আপৎকালীন কার্যালয় কোথায় ছিল, এলাহাবাদ। তাহলে আমরা দেখলাম আরেকটা প্রশ্ন যে এই বিদ্রোহের প্রতীক কি ছিল না, পদ্ম ও রুটি ছিল এই বিদ্রোহের প্রতীক। তাহলে তিনটে আমরা গভীর প্রশ্ন, যদি প্রশ্ন গভীরভাবে হয় তাহলে আমরা তিনটে প্রশ্ন দেখলাম। এক হচ্ছে এই 57 সালের বিদ্রোহের সময় ব্রিটিশদের যে কার্যালয় কোথায় ছিল, এলাহাবাদ। প্রতীক কি ছিল, পদ্ম রুটি। আর ছিলেন পিএম কে ছিলেন, পামস্টেন ছিলেন প্রধানমন্ত্রী। তো তোমাদেরকে দেখছো যে তোমরা যারা অনলাইনে আছো, তোমরা যদি পিডিএফ পেতে চাও এই সমস্ত নোটের, আমাদের এখানে এই সমস্ত প্রতিটা ক্লাসের নোট রয়েছে। সেই নোটকে যদি পিডিএফ তোমরা পেতে চাও তাহলে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের পাঠাবে, আমরা সেখানে আমাদের এই সমস্ত নোটপত্র পাঠিয়ে দেব। তো তারপরে এই যে বিদ্রোহ 1857 সালের বিদ্রোহ, 1857 সালের এই যে বিদ্রোহ, এই বিদ্রোহটা কি সফল হয়েছিল? কারণ আমরা জানি কি ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়, 1947। কিন্তু এত বড় একটা বিদ্রোহ ঘটে গেল 1857 সালে যে ব্রিটিশদের কার্যালয় পর্যন্ত চেঞ্জ করতে হয়েছিল। তার মানে নিশ্চয়ই এই বিদ্রোহ ব্যর্থ হয়েছিল।
নাহলে তো স্বাধীন হয়ে যেত। 1947 সালে তো স্বাধীন হতো না। কি কারণে ব্যর্থ হলো? তার যদি প্রধান কারণ, ব্যর্থতার যদি কারণ দেখি, তাহলে প্রধান কারণ হচ্ছে যতগুলো নেতা, আমাদের যতগুলো নেতা ছিল, যতগুলো নেতা আমরা দেখেছি যে দিল্লিতে কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। এ দিল্লি সিংহাসনে বসতে চেয়েছিল। এ যদি সিংহাসনে বসে থাকতো, যদি নিজের ক্ষমতা থাকতো, তাহলে কি আন্দোলন করতো? করতো না। লখনৌর হজরত বেগম কি চেয়েছিল? সে দত্তক পুত্র চেয়েছিল। দত্তক পুত্র যদি পেয়ে যেত, তাহলে তো নিজের রাজ্য নিজের কাছে থাকতো, ব্রিটিশদের কাছে যেত না সত্য বিলোপ নীতি অনুসারে। তাহলে এই দত্তক পুত্রের অধিকার যদি পেত, তাহলে সে আন্দোলন করতো না। নানা সাহেব কি চেয়েছিল? তার বাবাকে যে ব্রিটিশরা যে পেনশন দিত, সেই পেনশন এও কিন্তু চেয়েছিল যে বাবাকে তোমরা পেনশন দিতে, আমাকেও পেনশন দাও। তাহলে একে যদি পেনশন দিয়ে দেওয়া হতো, তাহলে কি আন্দোলন করতো? করতো না। লক্ষ্মীবাই কি চেয়েছিলেন? এরও ছেলে হচ্ছিল না। এবার অন্য একটা দত্তক ছেলেও নিতে পারছে না, কারণ ব্রিটিশদের আইন। এবার ব্রিটিশরা যদি বলতো যে তুমি দত্তক পুত্র নাও, তাহলে আন্দোলন করতো? করতো না। আবার যদি প্রত্যেক সিপাহীকে বলা হতো যে তোমাদের বেতন বাড়িয়ে দিলাম, তাহলে তারা কি আন্দোলন করতো? করতো না। তাহলে এই যে দেশকে আমাদের স্বাধীন করতে হবে, ব্রিটিশরা আমাদের দেশে অত্যাচার করছে, তাদেরকে আমাদের দেশ থেকে সরাতে হবে, এইরকম চিন্তাভাবনা কিন্তু তখন গড়ে ওঠেনি ভারতবাসীর মাঝে। তাদের যে একটা দেশ সম্পর্কিত একটা ভালোবাসা, পুরো দেশের যে একটা ইউনিটি, সেই সময় কিন্তু তৈরি হয়নি। প্রত্যেক নেতা কিন্তু, প্রত্যেক যতগুলো নেতা আছে, সব নেতারা কিন্তু নিজস্ব স্বার্থে কিন্তু এই সিপাহী বিদ্রোহটা করেছিল। নিজের একটা স্বার্থ ছিল, কারণ কিন্তু একটা নির্দিষ্ট উদ্দেশ্য ছিল না যে দেশকে আমাদের স্বাধীন করতে হবে। সেই জন্য অনেকে এই আন্দোলন, এই সিপাহী বিদ্রোহকে বলেছেন যে এই সিপাহী বিদ্রোহে কোনো নেতার সঙ্গে কোনো নেতা যোগসূত্র ছিল না, মানে সংযোগ। কেউ এই বিদ্রোহকে বলেছেন এটা সংযোগহীন বিদ্রোহ, এইরকম নাম কিন্তু এই বিদ্রোহকে দেওয়া হয়েছে। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ, সে তারও একটা স্বার্থ ছিল। তো প্রত্যেকে নিজের স্বার্থ দেখে কিন্তু এই স্বার্থে রক্ষার জন্য এই আন্দোলনটা কিন্তু করেছিল। সেই জন্য এই আন্দোলনটা কিন্তু সফল হয়নি। কিন্তু এই আন্দোলন থেকে আমরা কি পেয়েছিলাম, এটাও একটা কিন্তু বড় প্রশ্ন। এই আন্দোলন কিন্তু ভারতবর্ষকে দেখিয়েছিল যে কিভাবে আমাদের আন্দোলন করে দেশকে আজাদ করতে হয়, দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, দেশকে কিভাবে স্বাধীন করার পথ কিন্তু এই আন্দোলন আমাদের কিন্তু দেখিয়েছিল। এর মাধ্যমে আমরা দেখেছিলাম যে ব্রিটিশ গভর্নমেন্ট কিভাবে ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিল। এই আন্দোলন কিন্তু আমাদের দেখিয়েছিল সেই পথ। একটা মহিলা, সে একটা ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ, একটা মেয়ে মানুষ হয়ে কিভাবে ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিল, আগামী মেয়েদের সেই অনুপ্রাণিত করেছিল। এই শিক্ষা কিন্তু 1857 সালে দিয়েছিল। তাহলে এই 57 সালের বিদ্রোহ থেকে আমরা আগামীতে আমাদের ট্যাকটিক্সগুলো কিন্তু 1857 সাল থেকে আমরা পেয়েছিলাম, যেগুলো আমাদেরকে পরবর্তী পথ দেখাতে কাজে লেগেছে। এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে আইএনসি। তো আজকের ক্লাস ছিল আজকে আমাদের সিপাহী বিদ্রোহ। তোমরা যারা নিউ আসছো তারা একটু লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং আমাদের এই ক্লাসগুলোকে তোমরা প্রচার করবে, যেন তোমাদের এই লাইক, কমেন্ট, শেয়ারগুলোই আমাদেরকে ক্লাস করাতে উৎসাহিত করে। এবং এরকম যদি ক্লাস পেতে চাও বা কোনো পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের এই আইকে স্টাডি ইউটিউব চ্যানেলের সঙ্গে তোমরা সবসময় সঙ্গে থাকো। অল দ্য বেস্ট। জয় হিন্দ।